আমি এই বিয়ে করতে পারবো না নির্ঝর। বিয়ের আসরে দাঁড়িয়ে কনের এহেন মন্তব্যে বিয়েবাড়ির উপস্থিত সকলের মাথায় যেন এক প্রকার বাজ পড়েছে। বরপক্ষের মধ্যে মুহূর্তের মধ্যে হৈ হৈ লেগে গেছে। পাড়া প্রতিবেশীর লোকদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। সে কি গো, বিয়ে তাহলে হবে না? আমরা মিছিমিছি এত দামি জিনিস নিয়ে এলাম। হ্যাঁ গো, ছেলের কি কোনো সমস্যা আছে নাকি? শুনেছি বড় বিজনেসম্যান। এদের তো আবার কত রঙ্গলীলা থাকে, সেসব বেরিয়ে এলো নাকি গো? নির্ঝরের কানে পৌঁছাতেই হাতের মুষ্টি শক্ত করে নিল সে। দাঁতে দাঁত চেপে গিলতে বাধ্য হলো। কনের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে সে। এবার এগিয়ে এসে যথাসম্ভব নিচু শব্দে বলে উঠল, এসব কি করছো তমা? কেন মিছিমিছি লোক হাসাচ্ছ? তুমি প্রাং করছো তাই না? ক্যামেরা কোথায়? দেখো, এটা ছেলে মানুষই করার জায়গা না, এটা আমাদের বিয়ের আসর। তমালিকা চেঁচিয়ে বলে উঠল, আমি জানি নির্ঝর, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না, এটাই আমার শেষ কথা। সরি, আপনাকে এখানে এই অবস্থায় দাঁড় করিয়ে বলতে চাইনি কথাটা, কিন্তু আমার কিছু করার ছিল না। নির্ঝরের সারা শরীর থরথর করে কেঁপে উঠল। মাত্র 28 বছর বয়সে শহরের অন্যতম ফ্যাশন ওয়ার্ল্ডের টপ বিজনেসম্যান নির্ঝর চৌধুরী যে এতদিন বড় বড় বিজনেস ডিল মাথা উঁচু করে হাসিল করেছে, আজ মনে হলো কেউ যেন আসরভর্তি লোকের সামনে তার গালে কষিয়ে জুতা মেরেছে। ইতিমধ্যেই আত্মীয় স্বজনরা মুখ চাওয়াচাওয়ি করা শুরু করেছে। কনের বাবা ছুটে এলেন কোথা থেকে। পাত্রপক্ষের লোকজনও রেগে চিৎকার শুরু করেছে। পাত্রের বাবা কনের বাবাকে দেখতে পেয়েই বললেন, এই যে বেয়াই মশাই, বিয়ের আসরে কি মশকরা হচ্ছে? আপনার মেয়ে কি বলছে এসব? বিয়ে করবে না মানে? কনের বাবা হাত জোর করে মিনতির সুরে বলে উঠলেন, আমি দেখছি বিষয়টা, আপনি রাগ করবেন না। আমার মেয়েকে আমি বোঝাচ্ছি। ও ছেলে মানুষ, কে কি বুঝিয়েছে তাই শুনে। বাবার কথার মাঝপথে তমালিকা চিৎকার করে বলে উঠল, এবার আমাকে কেউ কিছু বোঝায়নি বাবা, আমি বিবাহিত। একজন বিবাহিত মেয়ে তার হাজবেন্ড থাকা সত্ত্বেও কিভাবে আরেকটা বিয়ে করতে পারে? মেয়ের বাবা আচমকা কথাটা শুনে বুকে হাত দিয়ে ধপ করে বসে পড়লেন। তমালিকা কোনো দয়া মায়া দেখালো না, না তার সিদ্ধান্ত বিধ্বস্ত বাবাকে ছুটে গিয়ে আগলে ধরল। উল্টো ভিড়ের মধ্যে থেকেই একজনের হাত ধরে টেনে আনলো। তারপর সকলের উদ্দেশ্যে বলে উঠল, ও আমার হাজবেন্ড। আমরা 6 মাস আগে রেজিস্ট্রি ম্যারেজ করেছি। বাবা, আমি তোমাকে জানাতে চেয়েছিলাম, বারবার বুঝিয়েছি এই বিয়ে করব না, আমার পছন্দ আছে। তুমি টাকার পেছনে ছুটলে, টাকা টাকা, বড়লোক ছেলে পেয়ে বিয়ে দিতে এগুলে। আমি কি তোমার কাছে পণ্য, যে যার কাছে ভালো দাম পাবে বিক্রি করে দেবে? মেয়েটা ঝরঝর করে কাঁদছে। ওর সাথে থাকা ছেলেটা ওকে জড়িয়ে ধরেছে, চোখের জল মুছিয়ে দিচ্ছে বারবার। নির্ঝর পাথরের মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে আছে। তার অনুভূতি শূন্য প্রায়। তার এতদিনের অর্জিত মান মর্যাদা সব এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। হোমের জন্য সাজানো যজ্ঞের পাশে সজোরে একটা লাথি মেরে সব ভেঙে দিল। গলা থেকে মালা ছিঁড়ে চলে আসতে নিলে অমনি তমালিকা ডেকে উঠল। নির্ঝরের সামনে এসে মাথা নিচু করে হাত জোর করে বলে উঠল, আপনি আমার থেকেও বেটার কাউকে রিজার্ভ করেন নির্ঝর। আমি রাতুলকে ছাড়া বাঁচব না। নির্ঝরের ধৈর্যের ভাত ভেঙে গেল। রেগে চেঁচিয়ে বলে উঠল, সেটা আগে জানাননি কেন? আমি জানলে কোনো দিনই সংসেজে বিয়ে করতে আসতাম না। আপনাকে আমি ছাড়ব না। আপনাদের সবার নামে আমি মানহানির মামলা করব। তমালিকার সাথে সাথেই বলে উঠল, আপনার যা করার করে নিন। আপনার এই অপমান প্রাপ্যই ছিল নির্ঝর। আমার বোনকে দিয়ে তো আপনাকে আমি চিঠি পাঠিয়েছিলাম। আমি ভেবেছিলাম আপনি বিয়ে করতে আসবেন না, কিন্তু আপনি তো বিশ্ব হ্যাংলা। আমি অন্য একজনের স্ত্রী জানা সত্ত্বেও কোন আক্কেলে হাজির হলেন বিয়ে করতে? নির্ঝরের হাতের মুষ্টি শক্ত হয়ে গেল মুহূর্তেই। তেড়ে গেল সে তমালিকার দিকে, সাথে সাথেই ওর বাবা আর ভাই আঁকড়ে ধরল। নির্ঝর, ফিরে চল। মাথা গরম করিস না বাবা, মাথা ঠান্ডা কর। ওনাদের কাউকে ছাড়বো না, দেখে নিস। নির্ঝর চেঁচিয়ে বলে উঠল,
দাঁড়াও বাবা, উনি কি ভেবেছেন নির্ঝর চৌধুরীর মেয়ে জোটে না যে ওনার জন্য সে জোর করে বিয়ে করতে আসবে? আমি মিথ্যা একেবারেই পছন্দ করি না, তুমি খুব ভালো করেই জানো। উনি মিথ্যা বলছেন আর আমি সেটা সহ্য করব? আমাকে কোনো চিঠি পাঠানো হয়নি। তমালিকা ভ্রু কুঁচকে সরাসরি তাকালো একটি মেয়ের দিকে। লাল রঙের লেহেঙ্গা পরিহিত মেয়েটা সাথে সাথেই ভয় পেয়েছে। তমালিকা ওকে টানতে টানতে বলে উঠল, তুই চিঠিটা পাঠাসনি সোহাগ? উপস্থিত সকলেই তাকালো এবার সেই মেয়েটির দিকে। সোহাগের হাতটা তমালিকা চেপে ধরেছে, তাই সে আর্তনাদ করে বলল, হাতে লাগছে দিদিয়া, প্লিজ ছাড়ো। আমি দিতে গিয়েছিলাম ওনার অফিসে, কিন্তু বিশ্বাস করো ভয়ে চিঠিটা দিতে পারিনি। সাথে সাথেই সশব্দে চর এসে পড়ল ওর গালে। তমা চিৎকার করে বলল, ও, তার মানে আসল কালপ্রিট তুই? আমার নিজের মায়ের পেটের বোন! ছিঃ সোহাগ, ছিঃ! তুই তো সব জানতিস আমার আর রাতুলের ব্যাপারে, তারপরেও তুইও টাকার লোভে পড়ে বাবার সাথে হাত মিলালি। কি চেয়েছিলি আমার সাথে? বিয়ে হলে তোর রাস্তা ক্লিয়ার হইতো, তাই? টাকায় শুয়ে থাকবি, তাই না? সোহাগ দুদিকে মাথা নাড়ালো। বাবার কাছে গিয়ে বসে ফুঁপিয়ে কেঁদে উঠল। ও বাবা, দিদি এসব কি বলছে দেখো না। আমি টাকা নিয়ে কি করব? আমাকে ভুল বুঝছে। আমার তো লোভ নেই বাবা, তুমি তো সেটা জানো। ওর বিয়ে দিয়ে আমার কি লাভ? তুমি কিছু বলো না। চেঁচামেচির মধ্যে কনের মাও দৌড়ে এলেন। এসে উনি কোনো কিছু না শুনেই সোহাগের কথাটুকু শুনে তাকে এলোপাথারি মারতে লাগলেন। যত নষ্টের মূল তুই। তুই কেন জানাসনি বাবাকে? এখন এসবের দায় কাকে নিতে হবে বল? তোর জন্য, শুধু তোর জন্য এবার আমাদের গলায় দড়ি দিতে হবে। এ কি করছো জয়া? তুমি ওকে মারছো কেন? ও কি দোষ করেছে? সোহাগের বাবা সোহাগকে আগলে ধরল। তমা দূরে দাঁড়িয়ে ফুঁসছে। বিয়েবাড়ির লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। কেউ কেউ তাদের নিজের নিজের গিফট নিয়ে ফিরে যাচ্ছে। বিয়ে যখন হচ্ছে না তখন দেবে কেন? নির্ঝরের বাবা কল্যাণবাবু ছেলের হাত ধরে টানতে লাগলেন। নির্ঝর এক চুল পরিমাণ নড়ল না, সেখানেই দাঁড়িয়ে রইল। হঠাৎ সকলের সামনে বজ্রকণ্ঠে বলে উঠল, আমি সোহাগকে বিয়ে করতে চাই। সোহাগ সাথে সাথেই চমকে গেল, সাথে বিয়েবাড়ির উপস্থিত সকলেই। এসব কি বলছে নির্ঝর? বিয়ে করতে যখন এসেছি তখন বউ না নিয়ে আমি ফিরবো না বাবা। মা অপেক্ষা করছে আমার বউ দেখার জন্য। মাকে কথা দিয়ে এসেছি মায়ের জন্য বউ নিয়ে ফিরব। সোহাগের বাবা কিছু বলতে এলে নির্ঝর হাত তুলল, অতঃপর দাঁতে দাঁত চেপে বলল, যদি না চান কোনো আইনি ঝামেলা হোক, চুপচাপ বিয়ের ব্যবস্থা করুন, নয়তো কোর্ট চত্বরে দৌড়াতে দৌড়াতে চপ্পল ছিঁড়ে যাবে, তার গ্যারান্টি আমি দিচ্ছি। এবার চয়েস আপনাদের। কথাটা বলে আবার ছাদনাতলায় গিয়ে বসল নির্ঝর। কিছুক্ষণ পরে বিয়ের ব্যবস্থা হলো। একই মণ্ডপে দুটো বিয়ে হবে। অবশেষে বিয়ের কাজ সম্পন্ন হলো। তমালিকা প্রিয় বোনের দিকে মুখ ফিরিয়ে দেখলো না, না দেখলো বাবার দিকে। সোহাগের বুক কাঁপছে। আচমকা সবকিছু যেন মাথার উপর দিয়ে গেল। এখনো মনে হচ্ছে এসব স্বপ্ন, কিছু সত্যি নয়। বিয়ে নিয়ে তার কত শত স্বপ্ন ছিল, সব যেন এক মুহূর্তে টুকরো টুকরো হয়ে গেল। এই হঠাৎ বিয়ে তার জীবনে যে ঝড় তুলবে তার অগ্রিম আভাস পাচ্ছে সে। বিয়ের পরদিন সকালেই হৈ হৈ পড়ে গেল, বরকে কোথাও পাওয়া যাচ্ছে না। সে গাঁটছাড়া খুলে সোহাগকে ফেলে দিয়ে চলে গেছে। একে একে আত্মীয় স্বজনরাই চলে যাচ্ছে। বড় মেয়ের বিদায় হয়ে গেছে, কিন্তু ছোট মেয়ে সোহাগ এখনো সেখানেই গাঁটছাড়া নিয়ে বসে আছে। দুপুর হতে চলল, কিন্তু তাকে নেওয়ার জন্য চৌধুরী বাড়ি থেকে কেউ আসেনি। ছেলে চলে গেছে সেই খবর পেয়ে নির্ঝরের বাবা সহ যে কয়েকজন এসেছিল সবাই চলে গেছে। কেউ একটিবারও সোহাগের দিকে ঘুরে তাকায়নি। সোহাগের বাবা বিমল বাবু হাত জোর করে মিনতি করছেন মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, তারা শোনেননি। এইসব ঘটনার মাঝে সোহাগ ছিল নীরব। সোহাগের চোখের জল সেই কখন শুকিয়ে গেছে। এতক্ষণ যেখানে চুপ করে বসেছিল এবার উঠে দাঁড়িয়ে নিজের ঘরে গেল সোজা। ওর মা ওকে দেখতে পেয়েই বললেন, কোথায় ঢুকছিস তুই?
বিয়ে দিয়ে দিয়েছি, মানে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। যেমন অপরাধ করেছিস তার শাস্তিও তোকে পেতে হবে। চলে যা শ্বশুর বাড়িতে। সোহাগ পাথরের মূর্তির মতো চুপ করে দাঁড়িয়ে রইল। আস্তে করে বলে উঠল, আমি একা কিভাবে যাব মা? সোহাগের মা সাথে সাথেই তীরে এলেন। মেয়েকে চোখের সামনে সহ্য করতে পারছেন না তিনি। মারতে যাবেন, অমনি বিমলবাবু দৌড়ে এলেন। মেয়েকে বুকে আগলে ধরে বলে উঠলেন, ওর উপর কিসের রাগ তোমার জয়া? কিসের শোধ নিচ্ছ তুমি? ও কি করবে? যা করার তোমার বড় মেয়ে করেছে, মাঝখান থেকে ওকে বলির পাঁঠা করে ছেড়েছে। জয়াদেবী ফুঁসে উঠলেন, ও হয়েছে বলির পাঁঠা? সেটাও বিশ্বাস করতে হবে? আমার বড় মেয়ে আমাকে না হয় বলতে পারেনি ভালোবাসার কথা, ওকে তো বলেছিল। ও কেন জানালো না আমাদের? আমরা কি মরে গিয়েছিলাম? ওদের তো সে স্বাধীনতা দিয়েছি। সোহাগকে তো তোমার থেকেও বেশি তুমি আগলেছ, বন্ধুর মতো ব্যবহার করেছ। ও চাইলে তোমাকে বলতে পারতো না? বিমলবাবু চুপ করে গেলেন। সোহাগ এবার শব্দ করে কেঁদে উঠল। আমি জানাতে চেয়েছিলাম বাবা, বিশ্বাস করো, কিন্তু দিদিয়াই বলেছিল এভাবে জানালে তুমি মানবে না। আর ও রেজিস্ট্রি ম্যারেজ করেছে তোমাকে লুকিয়ে, সেটা জানলে তুমি ওকে ত্যায্য করবে। তাই ও বলেছিল আমাকে চিঠি দিতে। বর যখন আসবে না তখন রাতুলদা লগ্নভ্রষ্টা দিদিকে বিয়ে করবে। সজোরে সোহাগের গালে একটা চড় এসে পড়ল সাথে সাথে। সোহাগ গালে হাত দিয়ে মায়ের দিকে তাকালো। দিদি বলল, আর তুই শুনলি? এটা কি সিনেমা যে তোরা লুকিয়ে চুকিয়ে প্ল্যান করবি আর সেই প্ল্যান অনুযায়ী সব ঠিক ঠিক হবে? সোহাগ কিছু বলবে তার আগে গেটের সামনে একটা কালো রঙের মার্সিডিজ এসে দাঁড়ালো। দুজন কালো পোশাক পরা গার্ড নেমে ঘরে ঢুকে বললেন, স্যার, ওনাকে নিয়ে যেতে পাঠিয়েছেন, আপনি আসুন। জয়াদেবী কিছু বললেন না। নিয়ম পালন সে যখন কিছু হলো না, কনেকাঞ্জলি দিলেন না উনি, শুধু কঠোর গলায় বললেন, ওই বাড়িতে যা কিছু হবে মুখ বুজে সহ্য করে নেবে, কারোর সাথে মুখে মুখে তর্ক করবে না, আর আমি যেন কোনো অভিযোগ না শুনি। যখন একেবারে সহ্য করতে পারবে না, চলে এসো, তোমার জন্য এ বাড়ির দরজা খোলা থাকবে। সোহাগের চোখে জল এসে গেল। মা বলে বুকে ঝাঁপিয়ে পড়ল সে। জয়াদেবীও জড়িয়ে নিলেন। যতই নিষ্ঠুর হবার চেষ্টা করুন না কেন, মা তো সন্তানকে আগুনের মুখে ঠেলে দিতে বুকটা কাঁপে। উনি বাধ্য, ওনার হাত পা বাঁধা। বিয়ের পরে মেয়েকে রেখে দিলে তাকেই পদে পদে অপদস্থ হতে হবে এই সমাজের কাছে। সমাজ যে কত ভয়ঙ্কর সেটা বোঝার বয়স এখনও সোহাগের হয়নি, তাই শক্ত হাতে সামলাতে হবে। সোহাগকে ব্যাগপত্র সমেত গাড়িতে তুলে দিলেন বিমলবাবু। সোহাগ জানালা দিয়ে মুখ বাড়িয়ে বাবাকে দেখে যাচ্ছে। সে ওইভাবে মাথা রেখে চোখ বন্ধ করলো। মনে মনে ভাবলো, মানুষ মৃত্যুর পর স্বর্গ কিংবা নরকের পথে যায়, আর ওই বোধহয় প্রথম সৌভাগ্যবতী যে জীবিত অবস্থায় নরকে যাচ্ছে বিয়ের সাজে সেজে। ভেতর থেকে দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। ড্রাইভার মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করালেন। সোহাগ বাইরের দিকে তাকালো। একটা ছোটোখাটো খাবার দোকান আছে। ড্রাইভার নেমে একটা জলের বোতল কিনলো। এরপর সোহাগের কাছে এসে জিজ্ঞেস করলো, বৌমণি, আপনি কি কিছু খাবেন? সোহাগ মাথা নাড়ালো দুদিকে। খিদে তেষ্টা সব তার মিটে গেছে। মনে পড়ছে সেদিন, যেদিন সে চিঠি নিয়ে নির্ঝরের অফিসে গিয়েছিল। ফ্ল্যাশব্যাক। এস.এন. চৌধুরী ইন্ডাস্ট্রি, কলকাতার স্বনামধন্য ফ্যাশন হাউস। নাম করা অভিনেত্রী, মডেল থেকে শুরু করে বড় বড় স্টাররাও এই ফ্যাশন হাউসে আসেন। সোহাগ বাইরে থেকে দেখে অবাক হলো। এত বড় বিশাল 22 তলা বিল্ডিং দেখেই তার চোখ ধাঁধিয়ে গেছে প্রায়। সে ভেতরে ঢুকতে গেলে দারোয়ান আটকে দিল সাথে সাথে।